আজকে আমরা আলোচনা করব তারেক রহমানকে নিয়ে। তিনি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তাকে ঘিরে হইচইও আমরা দেখেছি, কিন্তু প্রশ্নও উঠছে, তারেক রহমান কি ভয় পাচ্ছেন? আসল উত্তর খুঁজি। আমরা এখন সবাই জানি তারেক রহমান এখন বিএনপির সর্বোচ্চ নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে। এবং চোখ কান যদি আপনি একটু খোলা রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান। এবং তিনি সেই স্বপ্ন দেখছেন কিনা আমি অন্তত জানি না। তবে বিশ্বের বিভিন্ন দেশ তারেক রহমানকে বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী ভেবে ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক মজবুত করতে একটা উদ্যোগ নিয়েছে বা উদ্যোগী হয়েছে। তালিকায় রয়েছে ভারতের নামও। আর ভারত যে তারেক রহমানকে ভরসা করতে শুরু করেছে সেটা স্পষ্ট হয় খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পাঠানো শোক বার্তার মধ্য দিয়ে। আরও যদি আমি একটু স্পষ্ট করে বলি, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত উদ্যোগে তারেক রহমানকে পাঠানো চিঠির মধ্য দিয়ে বিষয়টা আরও স্পষ্ট হয়। কিন্তু সত্যিই কি শুধু বিশ্বের বিভিন্ন দেশ তারেক রহমানের দিকে ঝুঁকছে? বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল তারা কি করছে? তারা কি তারেক রহমানকে ভরসা করছে? তারা কি হাত ধরতে চায় বিএনপির? যদি বলি উত্তর হবে হ্যাঁ। তালিকায় রয়েছে জামাতও। তারাও কিন্তু কম যাচ্ছে না। মাঝে কিছুটা সময় আমরা দেখেছিলাম জামাত কিছুটা ঝিমিয়ে পড়েছে, তাদের তেমন কোনো উচ্চবাচ্য লক্ষ্য করা যাচ্ছিল না। কিন্তু সম্প্রতি ডাকসু নির্বাচনে বিপুল পরিমাণে জয়ের পর আবারও আলোচনায় জামাতের জনপ্রিয়তা। তাহলে কি ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশের নির্বাচনে কোনো দলই? সকলে চাইছে একটা সেফ গভর্নমেন্টের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় থাকতে। মুখে যতই বড় বড় কথা বলুক না কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাস্তব মাঠে তো দেখা যাচ্ছে অন্য ছবি। মিলিঝুলি সরকারি চাইছে সব পক্ষ। কিন্তু কেন? দেখুন, সবাই যখন বাংলাদেশে একটা সেফ গভর্নমেন্ট চাইছে একটা মিলিঝুলি সরকার, তখন কি ভয় পাচ্ছেন তারেক রহমান? মানে প্রাণ সংশয়ের ভয়, নিরাপত্তার ভয়? তারেক রহমান যে সমস্ত বাধার কারণে এতদিন পর্যন্ত দেশে ফিরতে পারছিলেন না, সেই সমস্ত বাধার মধ্যে সব থেকে উদ্বেগের ছিল বা বড় ছিল নিরাপত্তা। আর সেই নিরাপত্তা নিয়ে বিস্তর একটা আলোচনাও সেই সময় হয়েছিল আমরা জানি। তারেক রহমান জিয়া পরিবারের একমাত্র উত্তরসূরি এবং তার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিএনপির ভবিষ্যৎ। ফলে বিএনপিও চাইবে তাদের নেতাকে আঁকড়ে রাখতে। সেটা মাথায় রেখেই তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি তার দল অর্থাৎ বিএনপিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। কারণ 2024-এর 5ই অগাস্টের পরে বারবার আলোচনায় উঠে এসেছিল কেন ফিরছে না দেশে তারেক রহমান। আর তারেক রহমান যখন 25শে ডিসেম্বর দেশে ফেরার কথা ঘোষণা করেন, তখন এটা বুঝতে আর কারো বাকি থাকলো না যে বাধার কারণে তারেক রহমান গত 1 বছরেরও বেশি সময় ধরে দেশে ফিরতে পারছিলেন না, সেই বাধা তাহলে কেটে গেছে এবং নিরাপত্তার একটা সর্বোচ্চ গ্যারান্টি পেয়েই কিন্তু দেশে ফিরেছেন তারেক রহমান। এটা নিশ্চিত হওয়া গেছে। 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরেছেন। বুলেট প্রুফ বাসে করে তার গুলশানের বাড়ি থেকে সংসদ ভবন এলাকায় গিয়ে তার বাবার যে স্মৃতিসৌধ সেখানে তিনি কবর জিয়ারাতও করেছেন, জনসভায় বক্তৃতা দিয়েছেন, সবই করেছেন। ওই দিন তারেক রহমানকে ঘিরে একাধিক সেনা পুলিশের উপস্থিতিও নজরে এসেছে। জানেন কি, ওই দিন তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন 4649 জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আর খালেদা জিয়ার জানাজায় রাষ্ট্রের উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, সেটা সবাই জানে। এই পর্যন্ত জানার পরে আপনার কি মনে হচ্ছে তারেক রহমান কি কোনোদিনও সাধারণ রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারবেন কি নিরাপত্তা রক্ষী ছাড়া সমর্থকদের সঙ্গে ঘুরে ঘুরে ভোটের প্রচার করতে? তারেক রহমান কি পারবেন আম জনতার ভিড়ে মিশে রাজনীতি করতে? একেবারে হালফিলে যাকে বলা হয়, নেতার সঙ্গে জনতার একেবারে হার্ট কানেকশন? নাকি নিরাপত্তার ভয়ে তিনি গৃহবন্দী হয়ে থাকবেন? এত ভয় পেলে সাধারণের নেতা হবেন কি করে তারেক রহমান? এই প্রশ্নগুলো ওঠাটা স্বাভাবিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভাতেও কিন্তু গুলি চলার মতো ঘটনা ঘটে, আমরা সেটা দেখেছি।
তবু তো তিনি ঘরে বসে থাকেননি, প্রচার চালিয়ে গিয়েছিলেন, সেটাও আমরা জানি। বেনজির ভুট্টো 8 বছরের বেশি সময় নির্বাসন কাটিয়ে 2007 সালে যখন মুশাররফের আমলে যেদিন পাকিস্তানে ফিরেছিলেন, সেদিনই তার জন্য যে জনসভার আয়োজন করা হয়েছিল সেখানেও হামলার ঘটনা ঘটেছিল এবং 150 জনের মতো নিহত হন। কিন্তু বেনজির ভুট্টো তিনি তো বাড়িতে বসে থাকেননি, ঝাঁপিয়ে পড়েছিলেন প্রচারে। এরপর 2007 সালের 27শে ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী হামলা এবং আততায়ীর গুলিতে ভুট্টো সহ মোট 24 জন নিহত হন। তবে বেনজির ভুট্টোর মতো ঘটনা যাতে বাংলাদেশে তারেক রহমানের ক্ষেত্রে না ঘটে, কারণ তিনিও তো 17 বছরের এক প্রকার নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন, তার জন্য বিমানবন্দর থেকে তার গুলশানের বাড়ি পর্যন্ত বা গুলশান এলাকা পর্যন্ত 9টি সেক্টরে ভাগ করে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। সেনা, র্যাব, বিজিবি এবং সিএসএফ একযোগে নিরাপত্তা দেয় তারেক রহমানকে, আমরা প্রত্যেকেই জানি এবং দেখেওছি নিরাপত্তার ঘেরাটোপে একেবারে তারেক রহমান ছিলেন। তবে হ্যাঁ, তারেক রহমান কিন্তু নিরাপত্তার আদল ভেঙে সাধারণের নেতা হয়ে উঠতে চাইছেন, আর তার প্রমাণও পাওয়া গিয়েছে গত শুক্রবার। ওই দিন গুলশানের বাড়ি থেকে হেঁটে 2 থেকে 3 জন সহকর্মীকে সঙ্গে নিয়ে তিনি কার্যালয়ে পৌঁছে যান। তবে বেশ কিছু জায়গায় তারেক রহমানের যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন কমিশন কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। এই যেমন ধরুন, 19 বছর পর ব্যক্তিগত উদ্যোগে সম্প্রতি উত্তরাঞ্চল যেতে চেয়েছিলেন তারেক রহমান, কিন্তু সেই যাত্রায় অনুমতি মেলেনি তার। আর সেই যাত্রাটা যদি ঠিকঠাক হতো বা অনুমতি মিলত, তাহলে 20শে জানুয়ারি সিলেট যাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন তিনি, কারণ প্রথাগতভাবে বিএনপির প্রচার শুরু হয় ওই সিলেটের শাহজালাল মাজার থেকেই। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনের কথা অনুযায়ী সেই সফরও স্থগিত করতে হয়েছে তারেক রহমানকে। জানেন কি, তারেক রহমান ফেরার আগে বিএনপি তারেক রহমানের জন্য এসএসএফ এর সুবিধা চেয়েছিলেন সরকারের কাছে। এমনকি বলা হয়েছিল যেন তারেক রহমানকে ভিভিআইপির মর্যাদা দেওয়া হয় বাংলাদেশে, কিন্তু ইউনূসের সরকার বিএনপি সেই দাবি মেনে নিতে অস্বীকার করে। আর তারপর আমরা দেখেছি যে সেনা এবং বাংলাদেশ পুলিশের উদ্যোগেই বাংলাদেশে ফিরেছেন নিরাপত্তা নিশ্চয়তা পেয়ে তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমান যদি লন্ডনে থেকে ভেবে আসেন তিনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী, এটা একেবারে নিশ্চিত, এবং দেশে ফেরার পরে যদি জনগণের তাকে ঘিরে আবেগ উচ্ছ্বাস দেখে তিনি ধরে নেন ঢাকার কুর্সিতে বসা তার জন্য কেবল সময়ের অপেক্ষা মাত্র, এবং তিনি নিরাপত্তার ভয়ে একেবারে গৃহবন্দী হয়ে থাকবেন, তার সমর্থকরা সব কিছু করবে, তিনি ঘর থেকে বেরোবেন না, তাহলে তিনি কিন্তু ভুল করবেন। কারণ শুধুমাত্র নিরাপত্তার কারণে দলীয় নেতাকর্মী সমর্থকদের থেকে দূরত্ব বাড়ালে ভোট ময়দানে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে রাজনীতির পাশা। কারণ বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের যা রাজনীতির মানচিত্র, তাতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কি নিয়ে জানেন? 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সরকার গঠনের কাঠামো নিয়ে। জামাত শিবির তারা চাইছে একটা জাতীয় সরকার যেখানে সমস্ত দল অংশগ্রহণ করবে, আর অন্যদিকে বিএনপি বলছে তাদের জাতীয় ঐক্যবদ্ধ ইস্যু, অর্থাৎ সেই জাতীয় ঐক্যবদ্ধ ইস্যুতে তারা সরকার গঠনের সিদ্ধান্তে অনড়। দুই দলের এই দুই ভিন্নমুখী প্রস্তাবের মাঝখানে কোনো গোপন যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। কারণ বিভিন্ন সংগঠন বলছে যে বিভিন্ন দলগুলো চাইছে নির্বাচনের পর সরকার গঠনের আগে যারা বাংলাদেশের বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে বসে জাতির উন্নয়নের স্বার্থে সিদ্ধান্ত নিতে। এই পরিস্থিতিতে শুধুমাত্র নিরাপত্তার ভয়ে বাড়িতে বসে থাকা যে খুব একটা শোভনীয় হবে না, সেটা অন্তত তারেক রহমান নিজেও খুব ভালো করে জানেন। তাই মাঠে নেমে এসে মাঠের রাজনীতিটা আরও একবার বুঝে নিতে তিনিও চাইবেন। অবশ্যই নজর রাখবেন কিন্তু পরবর্তী আপডেটের জন্য আর প্লাস নিউজ ডিজিটাল।